বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। শীত আসলেই আমরা একটু বেশি আসলে স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হয়ে পড়ি। কেন? কারণ এই শীতের সময়টাতেই ঠান্ডা জ্বর সহ নানা ধরনের শারীরিক সমস্যা একটু বেশি হয়ে থাকে। আর এই সময়টাতে কি বিশেষ যত্ন নিতে হয়, খাবার-দাবারের প্রতি আসলে কেমন নজর রাখা উচিত? এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলব এবং কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যিনি আজকে উপস্থিত রয়েছেন তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন পুষ্টিবিদ শায়লা পারভীন পপি। তিনি পুষ্টিবিদ হিসেবে কর্মরত রয়েছেন নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, কিছুক্ষণ আগে বলছিলাম এই যে শীতের মধ্যে বা শীত কিন্তু চলেই এসেছে। এই সময়টাতে আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো শীতকালে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে কেন কমে যায় বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। শীতকালটা এমন যে আমাদের বাতাসে জলীয় বাষ্পটা কমে যায় এবং শীতকালে আমাদের তাপমাত্রা কমার কারণে আর্দ্রতা বেশি থাকে বাতাসে। এই কারণে আমরা রোদটা কম পাই, যে কারণে আমাদের এই শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কারণ রোদে ভিটামিন ডি থাকে, এই ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করে। আর শীতকালে যেহেতু তাপমাত্রা কম থাকে, আলোটা কম থাকে, এই সময়ে যে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোর জীবনকালটা দীর্ঘ হয়, বেশি দিন এরা বাঁচতে পারে, যেই কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই যে শীতের সময়ে নানা ধরনের সমস্যা হচ্ছে, সর্দি, জ্বর, ফ্লু এবং এই যে মানে শীতের মধ্যে সাধারণত আমরা যে সমস্যাগুলো ফেস করে থাকি, এগুলো আসলে কোনো খাবারের সঙ্গে আসলে কোনো সম্পর্ক রয়েছে কিনা? বা কোনো খাবার এই সময়ে যদি একটু বেশি গ্রহণ করে থাকি বা করা হয়ে থাকে, তাহলে কি এই রোগগুলোকে আসলে আগামভাবে প্রতিরোধ করা সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যদি আগে থাকতেই সচেতন থাকি, তাহলে কিন্তু এই শীতকালীন যে রোগগুলো হয় এগুলো প্রতিরোধ করা সম্ভব। শীতকালীন রোগ হচ্ছে সর্দি কাশি, জ্বর এবং নিউমোনিয়া, বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। এই রোগগুলো প্রতিরোধ করার জন্য আমরা যদি আগে থাকতেই পুষ্টিকর খাবার গ্রহণ করি, হেলদি খাবার গ্রহণ করি, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে রাখি, যাতে জীবাণু অ্যাটাক করলে ওই জীবাণুটা আমাদের রোগ সৃষ্টি করতে না পারে। যার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি, তার রোগ শোক তত কম হয়। কারণ এইসব জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া শরীরে ঢুকে, হ্যাঁ, কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারা কিন্তু ওই জীবাণুটাকে মেরে ফেলে। অ্যান্টিবডি যদি আমাদের শরীরে বেশি থাকে, সেই ক্ষেত্রে আমাদের রোগ কম হয় যদি আমরা প্রিভেনশনে থাকি। আর এই প্রিভেনশনে বা প্রতিরোধে যাওয়ার জন্য আমাদের সবচেয়ে দরকার হলো পুষ্টিকর ব্যালেন্স ডায়েট গ্রহণ করা। যেমন এই সময় আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সবচেয়ে বেশি আমরা নজর দিব প্রোটিন জাতীয় খাবারের দিকে। প্রোটিন জাতীয় খাবার হলো ফার্স্ট ক্লাস প্রোটিনের মধ্যে মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করে। যারা ফার্স্ট ক্লাস প্রোটিনটা ঠিকমতো খেতে পারে না বা সামর্থ্য নাই, তারা যদি সেকেন্ড ক্লাস প্রোটিনটাও নেয়, যেমন সব ধরনের ডাল একসাথে করে খেলে একটা ভালো প্রোটিন পাওয়া যায়। বিভিন্ন ধরনের বাদাম, বীজ, এগুলো প্রোটিনের সোর্স। তো এই প্রোটিন জাতীয় খাবারগুলো খাবারের তালিকায় রাখতে হবে। অতিরিক্ত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তেলের খাবার, চিনি মিষ্টি জাতীয় খাবার, এগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এগুলো আমাদের কম খেতে হবে। আর শাকসবজির মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। যেমন ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করে, এটা আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে। তো ভিটামিন সি পেতে হলে আমাদেরকে প্রতিদিনের খাবারের তালিকায় বিভিন্ন ধরনের সিজনাল টক জাতীয় ফল রাখতে হবে। যেমন এই শীতকালে পাওয়া যাচ্ছে কমলা, মালটা, বিভিন্ন ধরনের জলপাই, তারপর হচ্ছে লেবু তো সারা বছরই পাওয়া যায়। বিভিন্ন ধরনের সবজি কিন্তু আমাদের ভিটামিন সি এর ভালো সোর্স, যেমন ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, সিম। তারপরে হচ্ছে এগুলার মধ্যে ভিটামিন সি এর পাশাপাশি আমাদের ভিটামিন ডি এর দিকে নজর দিতে হবে। ভিটামিন ডি আমাদের শীতকালে কমে যায়, কারণ এই সময় আলোটা আমরা কম পাই। যেহেতু ন্যাচারাল সোর্স হলো ভিটামিন ডি এর আলো, এই সময় যেহেতু আমরা সূর্যের আলোটা কম পাই, আর সূর্যের আলোতে সকাল 10টা থেকে 11টার মধ্যে কিন্তু আলট্রাভায়োলেট রে বেশি থাকে, এবং ওই সময় কিন্তু আমাদের ভিটামিন ডিটা বেশি তৈরি হয়। স্কিনে যখন পড়ে আলট্রাভায়োলেট রে, আমাদের ন্যাচারালি ভিটামিন ডি তৈরি হয়। কিন্তু ওই সময় তো আমাদের শীতকালে আলোটা কম থাকে। এই কারণে যে সমস্ত খাবারে ভিটামিন ডি বেশি থাকে, ওগুলোর থেকে আমাদেরকে ভিটামিন ডি নিতে হবে। ভিটামিন ডি পাওয়ার জন্য আমাদেরকে ডিম খেতে হবে,
দুধের তৈরি বিভিন্ন খাবার খেতে হবে, সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ যেগুলো, এগুলো ভিটামিন ডির ভালো সোর্স, মাশরুম, তারপরে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজিতেও ভিটামিন ডি কম পাওয়া যায়, কিন্তু বেশি পাওয়া যায় হলো যেটা বললাম যে দুধ জাতীয় খাবার, ডিম, মাশরুম, তৈলাক্ত মাছ, সামুদ্রিক মাছ, ম্যাকারল, স্যালমন, সার্ডিন, এই ধরনের সামুদ্রিক মাছগুলো আমাদের ইনটেক করতে হবে। আর অ্যান্টিঅক্সিডেন্ট হলো ভিটামিন এ, সি, ই, আর ভিটামিন ডি তো বললামই। তো এ, সি, ই পাওয়ার জন্য বিভিন্ন কালারফুল শাকসবজি খেতে হবে, যেমন এই শীতে গাজর পাওয়া যাচ্ছে, টমেটো পাওয়া যাচ্ছে, তো এই ধরনের রঙিন শাকসবজিগুলো আমাদের খেতে হবে যাতে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাই। তো অ্যান্টিঅক্সিডেন্টও আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করে। তাই এই শীতে আমাদেরকে এই ধরনের খাবার রাখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, কারণ শীতকালে তো পিপাসা তেমন লাগে না, ঘাম বেশি হয় না, এই কারণে কিন্তু অনেকেই পানির দিকে নজর দেয় না, এবং এই পানি কম খেলে কিন্তু আমাদের ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা হয়। এই কারণে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, কারণ আমরা যদি পানি কম খাই আমাদের মেটাবলিজমটা ঠিক মতো হবে না, আর মেটাবলিজম ঠিক মতো না হলে আমাদের তো খাবার ডাইজেস্ট ঠিক মতো হবেই না, বরঞ্চ আমাদের ওজনটা বেড়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এই কারণে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনি একটি টার্ম বলছিলেন, সেটি হচ্ছে যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ যে ক্ষমতা, সেটি আসলে এই সময়টা কমে যায়। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা যেমনটি জানি যে শিশু এবং বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত একটু কম এই যে এর মাঝামাঝি যারা রয়েছে তাদের তুলনায়। তো এই যে এই শীতকালীন অবস্থায় বা এই যে এই সময়টাতে সিজন চেঞ্জ হচ্ছে বা আসলে শীত পড়ে গেছে, এই সময়টাতে বৃদ্ধ এবং যারা শিশুরা রয়েছে তাদের খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আনা উচিত কিনা তাদের ইমিউন সিস্টেম আসলে বাড়ানোর জন্য? জি, অবশ্যই। আমরা বলি যে বাচ্চারা তো মনমর্জি করে, তাদেরকে ব্যালেন্স ডায়েট আমরা করাতে চাইলে অনেক সময় খেতে চায় না, বিভিন্ন কারণে খেতে চায় না। কারণ যখন অসুস্থ থাকে বাচ্চারা বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা অপুষ্টি থাকে, তখন কিন্তু তাদের খাবারের রুচিটাও কম থাকে। তো এই কারণে কিন্তু বাচ্চাদেরকে আমরা বড়দের মতো খাওয়াতে পারি না, এবং এই কারণে তাদেরকে কিছু কিছু খাবারের দিকে মনোযোগ দিয়ে খাওয়াতে হবে। যেমন এই সময় যেহেতু সর্দি কাশি বা জ্বর থাকে বা বাচ্চারা খেতে চায় না, এই কারণে তাদেরকে তরল খাবারটার দিকে মনোযোগ দিতে হবে। যেমন তরল স্যুপ, সেটা চিকেন স্যুপ হতে পারে, ডিম দিয়ে এগ স্যুপ হতে পারে, ভেজিটেবল স্যুপ হতে পারে, এই ধরনের খাবার দেওয়া যেতে পারে। তারপরে নর্মাল শক্ত ভাত না দিয়ে নরম জাউ ভাত দেওয়া যেতে পারে, যেটা সহজে হজম হবে। নরম খিচুড়ি দেওয়া যেতে পারে চাল ডাল সবজি দিয়ে, ওটার সাথে আমরা মাছ মাংসও অ্যাড করতে পারি। এইভাবে নরম খিচুড়ি দেওয়া যায়। তাছাড়া তাদেরকে নর্মাল রুম টেম্পারেচারই বা কুসুম গরম পানি দিতে হবে। বিশেষ করে যদি আমরা আদা লেবু পানির মধ্যে একটু মধু অ্যাড করে দেই, সেটা ভালো। বয়স্কদের ক্ষেত্রেও সেম, তাদেরও কিন্তু একটা সার্টেন এজের পরে খাবারটা সহজে হজম হয় না। তো এমন খাবার দিতে হবে যেটা সহজে হজম হয়। যেমন আমরা যদি চিনি মিষ্টি জাতীয় খাবার বা তেলে ভাজা খাবার খাই, এগুলো কিন্তু তারা হজম করতে পারবে না। এই কারণে তাদেরকে সহজে হজম হয় এরকম খাবার দিতে হবে। তো যদি শর্করা জাতীয় খাবারের কথা বলতে যাই, তাদেরকে নরম জাউ ভাত, নরম খিচুড়ি দিলাম, যেটা সহজে হজম হবে। প্রোটিন জাতীয় খাবারের মধ্যে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, তাদেরকে অল্প অল্প করে বারে বারে দিতে হবে। কারণ চাইলেও কিন্তু তারা বেশি খেতে পারবে না, কারণ তাদের এই সময় এমনি মানে বাচ্চাদের বা বয়স্কদের কিন্তু হজম সহজে হয় না, এবং তাদের রুচিটাও কিন্তু কম থাকে। এই কারণে অল্প অল্প করে বারে বারে তাদেরকে খাবারটা পরিবেশন করতে হবে। যেমন প্রোটিন জাতীয় খাবার যেটা বললাম, নরম মাছ, তারপরে হচ্ছে গরু খাসিটা কম দিয়ে মুরগির মাংস, এই ধরনের প্রোটিন, ডিম দেওয়া যেতে পারে। দুধের সোর্স হিসাবে গরম দুধ বা দই দেওয়া যেতে পারে। দই আমাদের প্রোবায়োটিক, এটা আমাদের খাবার হজমে হেল্প করে। দইটা আমরা একটু নর্মাল টেম্পারেচার করে দিব, অবশ্যই ঠান্ডা অবস্থায় না। এইভাবে আমরা প্রোটিন জাতীয় খাবার দিতে পারি। আর শাকসবজি, ফলমূল, এগুলো আমরা সবজিটাও অল্প অল্প করে পরিবেশন করতে পারি। নরম সবজিগুলা যেগুলো সহজে হজম হয়, যেমন লাউ, পেঁপে, এই ধরনের নরম সবজিগুলো সহজে হজম হয়, আলু। তারপরে হচ্ছে ভেজিটেবলের পাশাপাশি ফ্রুটস দিতে হবে, যেমন পেঁপে, কলা, এগুলো খুব দ্রুত হজম হয় এবং খুব দ্রুত শক্তি দেয়। এই ধরনের ফ্রুটস দিতে পারি। ভিটামিন সি জাতীয় সবজি, কমলা, মালটা, এই ধরনের সবজি দিতে পারি। তাহলে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দ্রুত বাড়বে। আর রক্তশূন্যতা যাতে না হয়, এই কারণে তাদেরকে একটু আয়রন রিচ ফুড, ক্যালসিয়াম রিচ ফুড দিতে হবে। যেমন আয়রন রিচ ফুডের মধ্যে আমরা যেটা রেড মিট বলি,
ওইটা দিলাম। তারপরে ভেজিটেবলের মধ্যে বিট, ক্যাপসিকাম, ফ্রুটসের মধ্যে কলা, আনার, এই ধরনের ফ্রুটস দিলাম। আর ক্যালসিয়াম রিচ ফুড হলো দুধ জাতীয় খাবার, টক দই, সামুদ্রিক মাছ, ছোট মাছ, এগুলো যদি তারা খেতে না পারে আমরা একটু পিস পাস করেও দিতে পারি বা একটু ভর্তা করেও দিতে পারি। বা অনেক সময় তাদের রুচি না থাকলে আমরা মাছের ভর্তা, মাছের কাবাব এইভাবেও তাদেরকে দিতে পারি, যাতে একটু রুচির পরিবর্তন হয়, খেতেও টেস্ট লাগে। জি, অসংখ্য ধন্যবাদ। এবং আমার যেটি মনে হচ্ছে যে আজকের এই আলোচনা যারা দেখছে বা ভবিষ্যতেও দেখবে, এবং যারা বিশেষ করে শীতকাল আসলেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তাদের জন্য কিছুটা হলেও আজকের এই বিষয়গুলো আসলে আলোচনাগুলো উপকারে আসবে এমনটি আমি বিশ্বাস করি। এবং চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে, যেটি আপনার কাছে জানতে চাইবো। অনেকেই আছে যারা আসলে একটু বেশি চা বা কফি পান করে থাকে, শীতকালে আসলে সেই মাত্রাটা দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন একজন পুষ্টিবিদ হিসেবে? থ্যাংক ইউ। অনেকেই ভাবে এটা যে শীতকাল একটু বেশি বেশি চা কফি খেলে যে আমার শরীর গরম থাকবে, আমি বেশি সুস্থ থাকবো, আমার ঠান্ডা কম লাগবে। আসলে এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড। কোনো কিছুই আমরা অতিরিক্ত খাবো না। অবশ্যই চা কফি ভালো এবং খাওয়া যাবে। আমরা যদি শীতকালে বিভিন্ন ধরনের মশলা দিয়ে মশলা চা খাই, চাটা লেবু দিয়ে বা মধু দিয়ে খাই, অবশ্যই আমাদের জন্য ভালো। কিন্তু বেশি খেলে ক্ষতি হবে। কারণটা হলো, আমরা যদি চা কফি বেশি খাই সেই ক্ষেত্রে আমাদের ডিহাইড্রেশন তৈরি হয়, পানি শূন্যতা তৈরি হয় শরীরে। তো আমাদের ডিহাইড্রেশন তো সবচেয়ে বড় একটা জিনিস। শীতকালে আমরা এমনিতেই পানি কম খাই, আমাদের ডিহাইড্রেশন হয়। তার মধ্যে যদি আবার আমরা এই চা কফি বেশি খাই তাহলে আরও ডিহাইড্রেশন হবে, পানি শূন্যতা তৈরি হবে। পাশাপাশি আমরা অতিরিক্ত চা কফি খেলে আমাদের ঘুমের যে টাইমটা সেটাও কিন্তু নষ্ট হবে, কারণ আমাদের ঘুমটা ঠিকমতো হবে না, ঘুম বিঘ্নিত হবে। পাশাপাশি চা কফি অতিরিক্ত খেলে আমাদের পেটের বিভিন্ন সমস্যা হবে, কারণ আমাদের রুচিটা কমে যাবে। আমরা চা কফি বেশি খেলে কিন্তু আমাদের ক্ষুধা কমে যায়। তখন আমরা দেখা যাবে যে খাবারটা, অন্যান্য খাবার ঠিকমতো খেতে পারছি না, এবং অ্যাসিডিটিও হয় চা কফি বেশি খেলে। তো এই কারণে কিন্তু অতিরিক্ত চা কফি খাওয়া ভালো না। পরিমাণ মতো 2-3 কাপ খাওয়াই যেতে পারে, এবং 2-3 কাপ খেলে বরঞ্চ ভালো থাকা যাবে যদি, যেটা আমি বললাম যে মশলা চা, হার্বাল চা, লেবু চা, মধু দিয়ে চা, এগুলো আমাদের হেলথের জন্য ভালো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে ঠান্ডা লাগা আসলে কমাতে, অনেকেই আছে যে আসলে বছরের প্রায় সবসময় ঠান্ডা জ্বর লেগে থাকে, শীতকালে আসলে সেটা আরও বেড়ে যায়। তো ঠান্ডা জ্বর এই সময়টাতে কমাতে বা সহনীয় পর্যায়ে রাখতে কোন ধরনের পানীয় বা স্যুপ আপনি সাজেস্ট করে থাকেন সাধারণত? থ্যাংক ইউ। ঠান্ডা জ্বর কমাতে আসলে জ্বরের সময় তো আমাদের রুচিটা কমে যায়। তো ঠান্ডা জ্বর কমাতে প্রথমেই বলবো যে আমরা যাই খাবো কুসুম গরম খাবার খাবো, ঠান্ডা খাবারটা আমরা অ্যাভয়েড করব। তো ঠান্ডা জ্বর কমাতে আমাদেরকে অবশ্যই ব্যালেন্স ডায়েট করতে হবে, অর্থাৎ যেটা আমি বললাম যে শর্করা জাতীয় খাবারের মধ্যে ওটস বা নরম জাউ ভাত বা নরম খিচুড়ি খাওয়া যেতে পারে। যেহেতু এই সময় রুচিও কম থাকে এবং হজম ক্ষমতা কমে যায়, আমরা নরম এবং সহজপাচ্য এই ধরনের খাবার চুজ করব। গরম স্যুপ খাবো, চিকেন স্যুপ খেতে পারি, ডিম দিয়ে ভেজিটেবল স্যুপ খেতে পারি, ক্লিয়ার স্যুপ, থাই স্যুপ, যে কোনো ধরনের স্যুপই আমরা খেতে পারি। এবং স্যুপের মধ্যে আমরা যদি একটু ধনেপাতা অ্যাড করি, খাওয়ার সময় একটু লেবু দিয়ে খাই, ওটা কিন্তু আমাদের রুচি বাড়াতে হেল্প করে। এইভাবে বিভিন্ন ধরনের গরম স্যুপ খাওয়া যেতে পারে। পাশাপাশি আমরা ফলের জুস খেতে পারি, যেটা বললাম যে মশলা চা, হার্বাল চা, এগুলোও খেতে পারি ঠান্ডা জ্বর কমাতে। আর এই সময় একটু জ্বর কমানোর জন্য আমাদের পানির দিকে নজর দিতে হবে, কারণ পানি হচ্ছে আমাদের টেম্পারেচার মেনটেন করে। জ্বরের সময় তো আমাদের টেম্পারেচার বেড়ে যায়। তো এই কারণে পানি খেলে, পানি কিন্তু আমাদের টেম্পারেচার কমাতেও হেল্প করে। আমরা যেমন বাইরে দিয়ে স্পঞ্জ করি টেম্পারেচার কমানোর জন্য, ঠিক তেমনিভাবে ভিতর থেকে পানিটা কিন্তু আমাদের খেলে টেম্পারেচার কমতে হেল্প করে। আমরা দেখা যায় জ্বরের সময় পানি কম খাচ্ছি, ঘাম হচ্ছে, এইদিকে কিন্তু আমাদের ডিহাইড্রেশন এমনিই তৈরি হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমাদের এই ধরনের লিকুইড খাবার খাওয়ার পাশাপাশি পানির পরিমাণটা ঠিক রাখতে হবে, যাতে ইউরিনেশনটা ঠিক মতো হয়। আমরা যখন পানি খাবো টেম্পারেচার কমবে, ইউরিনেশনের মাধ্যমে আমাদের কিন্তু টেম্পারেচার বের হয়ে যাবে। তো এইভাবে আমাদের হাইড্রেশন মেনটেন করতে হবে জ্বরের সময়। ফিজিক্যাল এক্সারসাইজ এটি কিন্তু আসলে শরীরের জন্য ভালো। এই সময়টাতে ফিজিক্যাল এক্সারসাইজ ইমিউন সিস্টেমকে আসলে বৃদ্ধি করতে কোনোভাবে সাহায্য করে কিনা, বা এর কোনো প্রভাব রয়েছে কিনা? জি, অবশ্যই। আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ তো সবসময়ের জন্যই জরুরি, কিন্তু শীতকালে স্পেশালি জরুরি। কারণ হলো শীতকালে আমরা শীতের জন্য
গরম কাপড় পরে একদম জুবুথুবু হয়ে একদম ঘরের মধ্যে বসে থাকি, হাঁটাচলা করি না, উফ শীত, হাঁটি না, মানে মানে অলস লাগে শরীরটা। যে এই কারণে কিন্তু আরো বেশি জরুরি হাঁটাটা। আমরা যদি হাঁটি তখন কিন্তু আমাদের রক্ত সঞ্চালন ঠিক মতো করে, এবং সারা শরীরে রক্ত সঞ্চালন হলে আমাদের শীত কিন্তু আরো কমে যায়। এবং রক্ত সঞ্চালন যখন ঠিক মতো হয় পুরো শরীরে, সেটাই কিন্তু আমাদের শরীর সুস্থ থাকে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়িয়ে দেয়। এই কারণে শীতকালে অবশ্যই হাঁটতে হবে, যাতে আমাদের রক্ত সঞ্চালন ঠিক মতো হয়, আমাদের শরীর সুস্থ থাকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আরো বাড়ে। শীতকালে সাধারণত শিশুদের মধ্যে একটি বিষয় দেখা যায় যে তাদের ফাস্ট ফুডের প্রতি একটু ঝোঁক চলে আসে। এটি আসলে শীতকালে রোগ ব্যাধি বাড়াতে শিশুদের জন্য আসলে কোনো ভূমিকা রাখে কিনা? অবশ্যই ফাস্টফুড তো সবারই পছন্দ, বাচ্চাদের স্পেশাল পছন্দ। তো ফাস্টফুড খেলে যেটা হয় যে ফাস্টফুড কিন্তু অল্প খেলেই আমাদের মানে পেট ভরে যায়, আর এবং এটা অনেকক্ষণ পেটে থাকে। দেখা যায় যে ভালো খাবার খাওয়ার প্রতি আর মানে রুচিটা আসে না, পেট ভরা ভরা লাগে। কারণ ফাস্টফুড খেলে কিন্তু আমাদের পেটে গ্যাস তৈরি হয়, অ্যাসিডিটি হয়। তো দেখা যায় যে আমরা ফাস্টফুড খেলাম, আর শীতকালে কিন্তু সব খাবার খেতে মজা লাগে, আমরা একটু বেশি খেয়ে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওজনটাও বেড়ে যায়। তো একদিকে আমাদের ফাস্টফুড বেশি খেলে পেটের সমস্যা হবে, আর একদিকে ওজন বাড়বে, এবং ওজন বাড়লে কিন্তু আমাদের অলস লাগে, হাঁটাচলা করতে ইচ্ছা করে না, ঘুমাতে ইচ্ছা করে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফাস্টফুড কম খাওয়াই ভালো, এবং রেগুলার তো কখনোই খাওয়া ভালো না। কারণ বাইরের ফাস্টফুড যেটা হয় সেটাতে কিন্তু আমাদের মজা করার জন্য অনেক উপাদান অ্যাড করা হয়, যেমন চিজ বিভিন্ন ধরনের, তারপরে হচ্ছে গিয়ে এটার মধ্যে বাটার থাকে, পাউরুটিতে ময়দা থাকে, চিনি থাকে, ডালডা থাকে। তার যেগুলো যেগুলো অ্যাড করা হয়, অনেক বেশি স্পাইস অ্যাড করা হয়, এটাতে কিন্তু শরীর আরও খারাপ হয়। যেমন যেটা বললাম, পেটের সমস্যা হয়, অ্যাসিডিটি হয়, পেট ভরা ভরা লাগে, মানে বুক ভার ভার লাগে। এটা কিন্তু আমাদের জন্য আরও ক্ষতি, এটা কিন্তু সহজে হজমও হয় না। তো এই ধরনের ফাস্টফুড বা চিনি মিষ্টি জাতীয় খাবার, এগুলো কিন্তু এক্সেস খাওয়া যাবে না, এক্সেস খেলে বরঞ্চ ক্ষতি হবে। আর যেটা বললাম যে এগুলো খেলে আর যখন গ্যাস থাকবে, পেট ভরা লাগবে, আমরা কিন্তু হেলদি যে খাবারগুলো আমাদের জন্য প্রতিদিনের খাবারের তালিকা, যেটা আমরা ব্যালেন্স ডায়েট বলি, যে অল্প পরিমাণে ভাত রুটি, পর্যাপ্ত পরিমাণে পার কেজি বডি ওয়েট প্রোটিন জাতীয় খাবার, প্রতিদিনের খাবারের তালিকায় কিছু শাকসবজি ফলমূল, তারপরে প্রতিদিনের খাবারের তালিকায় প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার অর্থাৎ দুধ বা দই, এই খাবারগুলো কিন্তু তখন আমাদেরকে, আমরা যে একটা গ্যাপ দিয়ে দিয়ে খেতে বলি, এই খাবারগুলো কিন্তু তখন খাওয়া হয় না। তো এই কারণে কিন্তু অতিরিক্ত ফাস্টফুড বা এই যে মানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, চিনি মিষ্টি জাতীয় খাবার, এগুলো সবসময় পরিমাণে কম খাওয়াটাই ভালো। কিছুক্ষণ আগে বলছিলাম যে এই সময়টাতে হাঁচি, ঠান্ডা, জ্বর সহ নানা ধরনের শারীরিক সমস্যা একটু বেশি দেখা দেয় তুলনামূলক অন্যান্য সময়ের তুলনায়। তো হাঁচি, জ্বর, ঠান্ডা হলে কোন খাবারগুলো একটু এড়িয়ে চলা উচিত? হাঁচি, জ্বর, ঠান্ডা হলে এই সময় তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হজম ক্ষমতাও কমে যায়। তো এই ক্ষেত্রেও আমাদেরকে একটু সহজে হজম হয় পুষ্টিকর খাবার, ব্যালেন্স ডায়েটের দিকে নজর দিতে হবে। যেমন ব্যালেন্স ডায়েটের মধ্যে আমরা ভাত বা খিচুড়ি পরিমাণ মতো খেলাম, মাছ মাংস বা ডিম, এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, এগুলো একটু নরম থাকা অবস্থায় খেলাম, অতিরিক্ত ভাজা ভুনা খাবার না খেলাম, আর হচ্ছে পরিমাণ মতো শাকসবজি এবং যেগুলো সহজে হজম হয় ওই ধরনের ফল খেলাম। তাহলে কিন্তু আমাদের এগুলা হাঁচি কাশি সর্দি জ্বর এগুলো প্রিভেনশন এবং প্রতিরোধে থাকবে, পাশাপাশি ভালো হবে। কিন্তু এই সময় যদি আমরা অতিরিক্ত তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার খাই, সেটা কিন্তু আমাদের উল্টা পেটে সমস্যা করবে, হ্যাঁ, অ্যাসিডিটি হবে। এই কারণে কিন্তু আমাদের এই সময় এই যে অতিরিক্ত মানে তেলে ভাজা খাবার, মিষ্টি জাতীয় খাবার, মশলাদার খাবার, এগুলো কম খেতে হবে এবং সহজে হজম হয় এরকম খাবারই খেতে হবে। গরম স্যুপ, তারপরে হচ্ছে যেটা সহজে হজম হবে, স্যুপ তো যে কোনো রোগেই আমাদের ভালো, কারণ এটা এক হচ্ছে গরম, আর একটা হচ্ছে হেলদি, দুই দিক থেকে আমাদের হেল্প করে এবং পুষ্টিকর। একটা স্যুপের মধ্যে আমরা যদি সব কিছু অ্যাড করি, একটা স্যুপই কিন্তু একটা মিল হয়ে দাঁড়ায়। যেমন আমরা স্যুপের মধ্যে ডিম বা চিকেন দিলাম, যদি একটু আমরা ঘন করার জন্য একটু অ্যারারুট দেই বা বার্লি দেই, ওটা কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে কাজ করলো। কিছু ভেজিটেবল অ্যাড করলাম, ওটা ভিটামিন মিনারেলসের কাজ করলো। খাওয়ার সময় একটু লেবু দিয়ে খেলাম, ভিটামিন সি, অন্যান্য যেই প্রোটিনগুলো আছে ওগুলো শোষণে হেল্প করে। তো তাইলে কিন্তু একটা ফুল মিল হয়ে যায়। যদি আমরা এই সময় কিছু খেতেও না পারি, বিভিন্ন ধরনের স্যুপ বানিয়ে খাই, সেটাও আমাদের জন্য হেলদি। পাশাপাশি আমরা যে সিজনাল ফ্রুটসগুলো আছে, যেগুলো আমাদের
যেই সিজনে যেই সবজি বা ফল পাওয়া যায় সেটা কিন্তু ওই সিজনের প্রতিষেধক। তো এই সিজনাল যেই সবজি এবং ফ্রুটস থাকবে ওইটা কিন্তু আমাদের ওই রোগটাকে সারাতে হেল্প করবে। তো সিজনাল ফ্রুটস এবং ভেজিটেবল আমরা খাবো এই সময়, তাহলে কিন্তু আমরা ভালো দ্রুত মানে সেরে যেতে পারবো এই রোগগুলা থেকে। আপনার কাছে এবারে জানতে চাইবো, শীতকালে আসলে পানি কেন বেশি গুরুত্বপূর্ণ? আচ্ছা, থ্যাংক ইউ। শীতকালে পানিটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমরা সাধারণ লোকজন বুঝি না। আমরা তো ভাবি যে পিপাসা লাগলে আমরা পানি খাবো, কিন্তু পিপাসা না লাগলেও যে আমাদের প্রত্যেকের একটা পানির পরিমাণ আছে এটি কিন্তু আমরা জানি না। আপনার ওজন, আপনার উচ্চতা, আপনার বয়স, এই সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার একটা পানির পরিমাণ নির্ধারিত। যেমন আপনার ওজন যদি 70 কেজি হয়, তাহলে আপনার মিনিমাম 2 থেকে 2.5 লিটার পানি খেতে হবে। যদি কারো ওজন এর চেয়েও বেশি হয়, তার হতে পারে 3 থেকে 3.5 লিটার। যেমন বাচ্চাদের তো আমরা অনেক সময় পানি হিসাব করে খাওয়াই না, ওদেরও কিন্তু একটা পানির পরিমাণ আছে। তো প্রত্যেক বয়সে আমাদের পানির চাহিদা আলাদা আলাদা, এবং যেটা বললাম যে ওজন অনুযায়ী মেইনলি আমরা পানির পরিমাণটা নির্ধারণ করে থাকি। তো এই কারণে কিন্তু শীতকালে আমরা অনেকেই জানি না যে আমাদের কতটুকু পানি খেতে হবে এবং পানি আমরা কেন খাবো, যে আমরা পিপাসা না লাগলেও যে পানি খাবো সেটা কিন্তু আমাদের জানতে হবে। গরমকালে যেমন আমাদের পিপাসা লাগে, আমরা পানি খাই, আমাদের অনেক বেশি ঘাম হয়, তখন আমরা ডিহাইড্রেশনের ভয়ে পানি খাই। শীতকালে কিন্তু আমরা সচেতনতার অভাবে এই কাজটা করি না, কিন্তু শীতকালেও আমাদের পানির পরিমাণ ঠিক রাখতে হবে। কারণ আমরা যদি পানিটা কম খাই তাহলে কিন্তু আমাদের ডিহাইড্রেশন হবে বা পানি শূন্যতা হবে, এবং এই ডিহাইড্রেশন থেকেই কিন্তু আমাদের শীতকালীন ডায়রিয়াটা হয়ে থাকে, ডিহাইড্রেশন থেকে। তো এই কারণে কিন্তু আমাদের অবশ্যই শীতকালে যার যার শরীরের হিসাব অনুযায়ী পরিমাণ মতো পানি খেতে হবে। এই যে শীতকালে পানির যে গুরুত্বটা এবং এই সময়টাতে আসলে কেন বেশি, সে বিষয়ে আপনি চমৎকার একটি মেসেজ আপনি দর্শকদেরকে দিচ্ছিলেন, এবং আমরা আমাদের আজকের আয়োজনের একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটি বিষয় দিয়ে আপনার কাছে আজকের অনুষ্ঠান শেষ করব, সেটি হচ্ছে যে জানতে চাইবো যে ডায়রিয়া এবং সেই সঙ্গে নিউমোনিয়ার যে বিষয়টা রয়েছে, এই শীতকালে আসলে এই দুটো কেমন দেখা যায় এবং কেন এই সময়টাতে হয়ে থাকে? শীতকালে তো আমাদের শীতকালীন ডায়রিয়া হচ্ছে, কারণ হচ্ছে আমরা পানি খাই না, ডিহাইড্রেশন হয়, এবং শীতকালে আমাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণুর প্রকোপ বাড়ে। এই সময় কিন্তু ভাইরাল ডিজিজগুলো বেশি হয়। এই যে সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, এগুলো কিন্তু ভাইরাল। শীতকালে যেহেতু আমাদের তাপমাত্রা কম থাকে, আলো কম থাকে, এবং বিভিন্ন ধরনের যে ভাইরাস ব্যাকটেরিয়া, এদের জীবনকাল কিন্তু দীর্ঘ হয়। এরা কিন্তু অনেক দিন বেঁচে থাকে, একবার ঢুকলে শরীরে আর বের হতে চায় না, এবং যার রোগ প্রতিরোধ ক্ষমতা যত কম তাকে কিন্তু তত বেশি ভোগায়। এই কারণে কিন্তু শীতকালে ডায়রিয়া হয়, নিউমোনিয়া হয়, এই রোগগুলা হয়, এবং হলে কিন্তু সহজে সারতে চায় না। এই কারণে এগুলো যাতে না হয় আমাদের কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, আমাদের প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করতে হবে, সময় মতো ঘুমাতে হবে। এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এগুলা প্রিভেনশনে যেতে পারি। বাচ্চাদের যেন ঠান্ডা না লাগে সেই দিকে খেয়াল করতে হবে। নিউমোনিয়া কিন্তু ঠান্ডাজনিত একটা রোগ। দেখা যায় শীতকালে এই ঠান্ডা থেকে, এবং যে ভাইরাল ফ্লুর কথা বললাম আমি, যে জীবাণুগুলো সহজে মানে অ্যাটাক করে এবং অ্যাটাক করলে সহজে মানে বের হয় না, এই কারণে কিন্তু তাদেরকে স্পেশাল যত্ন নিতে হবে যাতে ঠান্ডা না লাগে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা যত বেশি বৃদ্ধি করা যাবে এই রোগগুলো তত কম হবে। এই কারণে তাদেরকে এই সময় ঠান্ডা খাবারটা অ্যাভয়েড করতে হবে, কুসুম গরম খাবার দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে, হাঁটা চলাটা ঠিকমতো সময় মতো করতে হবে। যেমন শীতকালে আমরা যদি সকালের দিকে নাও হাঁটি, যখন রোদ উঠে 3টার পরে যদি আমরা প্রতিদিন আধা ঘন্টা ব্যায়াম করি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, হাঁটাহাঁটি করি, বা 10টা-11টার দিকে যখন রোদ উঠে তখন যদি আমরা রোদটা লাগাই, বাচ্চাদের গায়ে বলেন বা আমাদের গায়ে বলেন, তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট আপ হবে, ভিটামিন ডিটা আমরা পেয়ে যাব। এবং এই যে শীতকালীন যে ভিটামিন সি, এগুলা মানে শীতকালে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, কারণ এই ভিটামিন সি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে সর্দি, কাশি, জ্বর, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, এগুলো সারাতে হেল্প করে, এগুলো অ্যান্টিহিস্টামিনের কাজ করে ভিটামিন সিটা। তাইলে কিন্তু আমরা এই যে শীতকালীন ডায়রিয়া বলেন, নিউমোনিয়া বলেন, বা অন্যান্য যে ফ্লু বলেন, সেটা কিন্তু আমরা মানে প্রতিরোধ করতে পারবো, এবং হয়ে গেলেও পুষ্টিকর খাবারের মাধ্যমে, যথাযথ নিয়মের মাধ্যমে সেগুলা সারিয়ে তুলতে পারবো। তো এই কারণে কিন্তু আমাদের এই পুষ্টিকর খাবারের দিকে নজর দিতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, তারপর হচ্ছে বাদাম, বীজ,
অ্যাভোকাডো, আখরোট, এই ধরনের খাবার খেতে হবে। জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে হবে, এটা আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে। জিঙ্ক সমৃদ্ধ খাবার হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে, বিভিন্ন ধরনের টক ফল, সবুজ শাকসবজি। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এটা ডিম, দুধ, মাশরুম, বিভিন্ন ধরনের বীজ, তিল, তিসি, সামুদ্রিক মাছ, এগুলা খেতে হবে। এইভাবে কিন্তু আমরা এই যেগুলো ইমিউনিটি ডেভেলপ করে ওই ধরনের খাবার খেতে পারি, এবং নিজেদেরকে এই কিছু সচেতনতার মাধ্যমে কিন্তু আমরা এই রোগগুলা থেকে মানে নিজেদেরকে ভালো রাখতে পারি। প্রিভেনশন বলেন আর রোগ সারানো বলেন, পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নাই। ব্যায়াম, সঠিক সময়ে ব্যায়ামের কোনো বিকল্প নাই, যাতে রক্ত সঞ্চালন হয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তারপরে সময় মতো ঘুমাই না আমরা শীতকালে, দেখা যায় যে আমরা এই সময়ে বেড়াতে যাই, অনেক বেশি খাবার খাই, তারপরে হচ্ছে দেখা যায় পরিমাণের বেশি খাবার খাই। এই সময় কিন্তু শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম বেশি থাকে, এই শীতের পিঠার উৎসব, তারপরে বিয়ে শাদিও কিন্তু এই সময় বেশি থাকে। তো দেখা যায় কিন্তু আমরা যতটুকু খাবার দরকার তার চেয়ে অনেক বেশি খেয়ে ফেলি, এবং পরিমাণের বেশি খেয়ে আমরা কিন্তু ঘুমায় যাই। আমরা কিন্তু ওই যে এত বেশি খেলাম ওটা খরচ করার জন্য যে একটু ব্যায়াম করতে হবে বা হাঁটাহাঁটি করতে হবে, এই ব্যাপারে একদমই ভুলে যাই। দেখা যায় আমরা খাচ্ছি, মানে সময় ছাড়া ঘুমাচ্ছি, আরাম করতেছি, আমাদের কিন্তু ওই যে রোগের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাই আমাদের সচেতন থাকতে হবে এই সব কিছু মিলে, যা যা বললাম, যে পরিমাণ মতো খাবার, পুষ্টিকর খাবার, সময় মতো ঘুম, সময় মতো হাঁটা, এই জিনিসগুলোর দিকে নজর দিতে হবে। তাইলেই কিন্তু আমরা মানে একটা মানে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো, এবং রোগ শোক থেকে কম মানে দূরে থাকতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং একটি বিষয় জানি যে আপনি আসলে খুবই ব্যস্ত ছিলেন গত কয়েকদিন, এবং অনেক টাইমটা নিয়ে, অনেক সময় নিয়ে আপনার শিডিউল পেয়েছি, এবং আপনার এই যে শত ব্যস্ত সময় থেকে আমাদেরকে কিছুটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের দর্শককে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের অনেক ধন্যবাদ, তানজিরকেও অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমার এই আলোচনা থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন, সেটাই আমার সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। জি দর্শক, যেমনটি বলছিলাম, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এই যে শীতকালীন খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, আমরা সুস্থ থাকতে, ভালো থাকতে, আমি এবং আমার পাশের যে মানুষটি, সে এই মানুষগুলো মিলে, সবাই মিলে এই যে সবাই মিলে ভালো থাকতে গেলে আসলে কোন বিষয়গুলোতে নজর দেওয়া উচিত, একজন পুষ্টিবিদ হিসেবে যিনি এতক্ষণ আমাদের মাঝে কথাগুলো বলছিলেন, তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন শায়লা পারভিন পপি। তিনি কর্মরত রয়েছেন পুষ্টিবিদ হিসেবে নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে। আমরা যেমনটি বলছিলাম যে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ দিয়ে দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে দেখা হবে আবারও পরবর্তী কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চেষ্টা করবেন শত ব্যস্ততার মাঝেও বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য।